ওয়ালাইকুম আসসালাম স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. Recording in progress. আমরা লাস্ট ক্লাসে মানে এতটুকু পর্যন্ত পড়ছিলাম, তাই না? আলট্রাসনিক যে এনডি, সেই মেথডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা ডিসকাস করছিলাম নাকি? জি স্যার। আমরা এখন চলে যাই এই যে এই জায়গাটা, এই টেবিলটা আমি বলে তারপর তোমরা বলবা। এটা আমি টেবিলটা একটু বলে দিই। তোমরা এটা জানো যে এই সাউন্ডের যে ভেলোসিটি, এটা ডিপেন্ড করে হচ্ছে যে এটা মিডিয়ার উপর, তাই না? এয়ারে একরকম হবে, ওয়াটারে একরকম হবে, সলিডে আবার সলিড থেকে সলিডের ডেনসিটি ভেরি করে। এক সলিডে একরকম, এক সলিড মেটেরিয়ালে তোমার যেটা যাচ্ছে যে মেটেরিয়ালের মধ্যে তার ডেনসিটি কম হবে, তার ডেনসিটি বেশি হবে, এবং তাদের সলিডের কনফিগারেশন হিসাবেও সেটা তোমার ভেরি করে যায়। এটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স। তুমি যখন একটা মেটেরিয়াল এর মধ্যে মানে ধরো সাপোজ দুটো মেটেরিয়াল বা তিনটে মেটেরিয়াল দিয়ে যদি ক্ল্যাডিং করো, খেয়াল করো, ক্ল্যাডিং করো, একটা হচ্ছে কপার, তারপরে স্টিল, আর একটা অ্যালুমিনিয়াম, তিনটাকে যদি পরপর তিনটা 3 মিলিমিটার 3 মিলিমিটার 3 মিলিমিটার যদি ক্ল্যাডিং করো, দুটাকে যদি জোড়া লাগাও, ক্ল্যাডিং করে পাশাপাশি ডেন্স প্রেস করে মেকানিক্যালি প্রেস করে রেখে দাও, তাহলে তুমি যদি আলট্রাসনিক টেস্ট করতে যাও তাহলে দেখা যাবে যে তোমার ইয়েতে স্টিলে একরকম হবে, তারপর হচ্ছে কপারে একরকম হবে, অ্যালুমিনিয়ামে একরকম। এবং এটা এই যে অ্যাকোস্টিক ইম্পিডেন্স দেখো এই টেবিলে এখানে ডেনসিটি বলা আছে, প্রত্যেকটা মেটেরিয়ালের ডেনসিটি বলা আছে। এটা হচ্ছে মেটালিক মেটেরিয়াল, সেটা নন মেটাল এখানে দেওয়া আছে। হ্যাঁ, আবার লিকুইড দেওয়া আছে। হ্যাঁ, আবার এদিকে গ্যাসিয়াস যেগুলো আছে সেগুলো দেওয়া আছে ডেনসিটি, তারপর ভেলোসিটি কত হবে কোনটার মধ্যে দিয়ে সেই জিনিসটা বলা আছে। আর একটা সবচেয়ে বেশি যেটা হচ্ছে যে অ্যাকোস্টিক ইম্পিডেন্স, যেটা এখানে প্রয়োজন হয়। এবং এই আলট্রাসনিক টেস্টিং অ্যাকোস্টিক ইম্পিডেন্সটা ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে তোমার ইয়ে করে যে তোমার যে মেটেরিয়ালস টু মেটেরিয়ালস তার ভেলোসিটি ডিফারেন্স করে, রিফ্লেকশন হয়, এই জিনিসটা আসে। এই জন্য এই আলট্রাসনিক টেস্টিং করতে গেলে এই ডাটাটা তোমার কোন মেটেরিয়াল সেই মেটেরিয়ালটা বলে দিতে হয়। মেটেরিয়ালটা বলে ওই টেস্টিং মেশিনে যে অ্যাকোস্টিক ইম্পিডেন্স যেটা সে ভ্যালুটা তারা নিয়ে নেয়, অটো নিয়ে নেয় এখান থেকে। এই ডাটাগুলো ওখানে ইনপুট করা আছে, ধরো এটা স্টেনলেস স্টিল হবে তখন সে 45.7 নিবে। হ্যাঁ, আর যদি এটা যদি ধরো সাপোজ অ্যালুমিনিয়াম হয়, তুমি বলো তাহলে এটা 70 নিবে, তখন তার ওই ভ্যালুসিটিটা ওইভাবে অ্যাডজাস্ট করবে। এইভাবে করে এই জিনিসটা মেটেরিয়ালস ক্যারেক্টারিস্টিক্স, এটার উপরেই তোমার আলট্রাসনিক যে এমনি নর্মাল ভ্যালুসিটি যেটা সাউন্ড ভ্যালুসিটিটা তোমার ইয়া করবে, ভেরি করবে। এবং এদের যে মেটেরিয়ালস এক মিডিয়া থেকে আরেক মিডিয়া হয়ে যাবে এই ডিফারেন্সের কারণে, এই ইম্পিডেন্স, এই অ্যাকোস্টিক ইম্পিডেন্সের ডিফারেন্সের কারণে তখন দেখা যায় যে এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামের একটা ডিফারেন্স হয়ে যাবে। এই ডিফারেন্স হয়ে যাওয়ার কারণেই এই একটা হচ্ছে যে এই ইম্পিডেন্স দিয়ে আমরা তার ইলাস্টিক প্রপার্টি মেজার করতে পারি, তার প্রপার্টি মেজার করতে পারি। আর একটা যেটা হচ্ছে যে এর ভিতরে যদি কোনো ডিফেক্ট থাকে, কোনো গ্যাপ থেকে থাকে, কোনো ইনক্লুশন থাকে, বা ক্র্যাক থাকে, ভয়েড থাকে, তখন ওই ভয়েডটা যদি এখানে যদি কোনো ইনক্লুশন না থাকে তাহলে এয়ার গ্যাপ থাকে, তাহলে এয়ার মিডিয়া চলে আসলো। এটা যদি একটা অ্যালুমিনিয়াম স্যাম্পল হয়, আর যদি অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে যায় তাহলে সেই দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড চলে আসলো অ্যালুমিনিয়ামের মধ্যে, তাহলে মিডিয়া চেঞ্জ হয়ে গেল। এবং মিডিয়া চেঞ্জ হলে সেই মিডিয়ার চেঞ্জের কারণে যেহেতু দুইটা সলিড চলে আসে, দুইটা সলিড একটা ইন্টারফেস থাকে, সেই ইন্টারফেসে যখন ওই সাউন্ডটা যাবে তখন দেখা যাবে যে এখানে যে ভ্যালোসিটিতে যাচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে সে ভ্যালোসিটি যেতে পারতেছে না। একটা দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে এখানে যা ট্রান্সমিট হবে, আমরা দেখবো এটার পর স্লাইড গুলাতে, তার এই যখন ইন্টারফেস হয়ে যায় তার একটা রিফ্লেকশন হয়। লাইট যেরকম রিফ্লেকশন হয়, একটা পোর্শন অফ সাউন্ড ওয়েভ তোমার রিফ্লেকশন হয়ে আবার এটা ব্যাক করে যায়, এটাকে ইকো বলছি আমরা।
এই হচ্ছে মোটামুটি টেবিল এর মধ্যে তোমার মেটেরিয়ালস এর ক্যারেক্টারিস্টিক গুলো উঠে ধরছে, যেগুলা এই অ্যাকোস্টিক সিস্টেমের জন্য ক্যারেক্টারিস্টিক প্রপার্টি হিসেবে কাজ করে। এখন এই জিনিসটা এখান থেকে কে ডিসকাস করবা, কে বলবা? যারা বলো তাদের বাইরে কেউ কি বলবা? হ্যাঁ, আমার কথা রোল 23 বলতে পারি। রোল 23 তো গতকালকে বলেছিলা, আর কে জি বলবা? স্যার। স্যার রোল 3 বলতে পারি। রোল 3 বলো, রোল 3 তো বলো না মনে হয় মাঝে আর বলো। এখানে যেটা বলেছে যে দু ধরনের মোড হতে পারে ইন্টারফেস, একটা হচ্ছে রিফ্লেকশন আর একটা হচ্ছে রিফ্র্যাকশন। সো রিফ্লেকশন এবং রিফ্র্যাকশনের এটা ডিপেন্ড করে যে ইন্টারফেসটা কিরকম। ইন্টারফেস বলতে এখানে বোঝাচ্ছে ম্যাটেরিয়ালে যে ভয়েড থাকে, ক্র্যাক, ইনক্লুশন এক্সেট্রা থাকে, এগুলোর দুই পাশের এনভায়রনমেন্ট পুরোপুরি ডিফারেন্ট থাকে। সো এটা ওদের ডিফারেন্ট ইলাস্টিক প্রপার্টি থাকে। সো এর জন্য আমরা ধরে নিতে পারি যার যে স্পেসিফিক অ্যাকুস্টিক ইম্পিডেন্স আছে বা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে ডিফারেন্ট হবে দুই মিডিয়ামে। সো এই ইন্টারফেসের উপরে ডিপেন্ড করবে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশনের প্রপার্টি। সো এবং এই তার ডিভিয়েশন, আচ্ছা যে ডিভিয়েশন আর চেঞ্জ গুলো হচ্ছে বাউন্ডারিতে, সেগুলো হচ্ছে বিভিন্ন ফর্ম নিতে পারে, যেমন রিফ্লেকশন, ট্রান্সমিশন, এটা আমরা পরের স্লাইডে আরো দেখতে পারবো সুন্দর করে ফিগার সহ। তারপরে হচ্ছে প্রোপাগেশন অফ দ্য ওয়েভলেন্থ অ্যালং ইন্টারফেস, তারপরে ডিরেকশনের চেঞ্জ হতে পারে, যেমন রিফ্র্যাকশনের ক্ষেত্রে এটা যে ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ইন্টারফেসকে হিট করে তার চেয়ে কম বা বেশি অ্যাঙ্গেলে এটা আরেক মিডিয়ামে প্রপাগেট করবে। তারপর হচ্ছে কনভার্সন ফ্রম ওয়ান টাইপ অফ মিডিয়াম টু অ্যানাদার টাইপ অফ মিডিয়াম। সো জি স্যার, এই স্লাইডটা হয়েছে। হ্যাঁ, মানে এখানে এটা আমরা আগেও বলেছি যে মিডিয়াম চেঞ্জ হয়ে যায়। মিডিয়াম চেঞ্জ হওয়ার কারণে এই যে এখানে মেইন যেটা স্পেসিফিক অ্যাকুস্টিক ইম্পিডেন্স যেটা এটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার কারণে তখন আমাদের যে জিনিসগুলো আছে ভয়েড ক্র্যাক এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন ট্রান্সমিট হতে গেলে বলছে যে রিফ্লেকশন হতে পারে, ট্রান্সমিশন হবে, তারপর ইন্টারফেসে প্রোপাগেশন হবে, তারপর এটা যখন ইনসিডেন্ট যে আল্ট্রাসনিক ওয়েভটা যাচ্ছে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে সে যখন পাস করতেছে থ্রু দা ইন্টারফেস এবং অ্যানাদার মিডিয়াতে যাচ্ছে তখন বলা হচ্ছে অন্য টাইপের ওয়েভ তৈরি করতে পারে, অর্থাৎ তার ইয়া চেঞ্জ হয়ে যেতে পারে, কি বলে অ্যাম্পলিটিউড অথবা তার ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো এখানে এই ছবিতে জিনিসগুলো বোঝা যাচ্ছে। বাবা ছবিটা একটু এক্সপ্লেন করে দাও। স্যার প্রথমে ফিগারটাতে দেখাচ্ছে যে একটা ইনসিডেন্ট বিম কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে আরেকটা মিডিয়ামে, আরেকটা হচ্ছে ট্রান্সমিটেড, এটা তো আমরা মোটামুটি বুঝি। পরেরটাতে দেখাচ্ছে ওয়াটার এবং স্টিলে, যখন ওয়াটার থেকে স্টিলে ওয়েভটা হিট করছে তখন আমরা দেখছি যে ওয়েভলেন্থ ছোট থেকে অনেক বড় হয়ে যাচ্ছে স্টিলে, কারণ হচ্ছে এখানে বেশি বাধা পাচ্ছে। আর স্টিল থেকে ওয়াটারে যখন যাচ্ছে তখন আমরা দেখছি যে অপোজিট জিনিসটা হচ্ছে, এখানে কোনো ট্রান্সমিশন হচ্ছে না, এখানে পুরোপুরি রিফ্লেকশন হচ্ছে। আর এখানে আমরা ওয়াটার থেকে স্টিলে ট্রান্সমিশন দেখতে পাচ্ছিলাম। সো স্যার ওয়াটার স্টিলে যেটা হচ্ছে যে তোমার যখন আল্ট্রাসনিক ওয়েভটা ইনসিডেন্ট ওয়েভটা যাচ্ছে ওটার একটা পোরশন তোমার ট্রান্সমিট হচ্ছে যেটার অ্যামপ্লিটিউড অনেক হাই। জি স্যার। আর এটা ওই যে তোমার ইয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েভলেন্থ চেঞ্জ হয়েছে। আর একটা দেখো যে একই ওয়েভলেন্থের এটা ব্যাক হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, এই যে ডট সাদা ডট লাইন যেটা দেয়া। হ্যাঁ জি স্যার, একটা পোরশন রিফ্লেকশন আর একটা ট্রান্সমিশন। হ্যাঁ ঠিক একইভাবে স্টিল থেকে ওয়াটারে গেলে হ্যাঁ তুমি যেটা বললা এখানে কি হচ্ছে স্যার ট্রান্সমিশনটা খুবই অল্প, আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট পয়েন্ট দেখা যাচ্ছে ওয়াটারে, অলমোস্ট জিরো হয়ে যাচ্ছে। আর স্যার বেশিরভাগটা আমরা দেখতে পাচ্ছি যে রিফ্লেকশন হিসেবেই চলে আসছে এবং সেটার অ্যামপ্লিটিউড ইকুয়াল টু দ্য ইনসিডেন্ট বিম, যেটা অবভিয়াসলি এক্সপেক্টেড কারণ এটা সেম মিডিয়ামেই রিফ্লেকশন হচ্ছে ইনসিডেন্ট। আমরা আগে স্লাইডে যাই, এখানে ওয়াটারটা দেখো, এই যে ওয়াটারে কত দেখছো অ্যাকোস্টিক ইম্পিডেন্স 1.5। আর যদি তুমি স্টিলে আসো, স্টিলটা আয়রন বাই স্টিল যদি ধরো তাহলে 45 দেখছো পার্থক্যটা।
ইম্পিডেন্স অনেক হয়। হ্যাঁ, এই কারণে এই কাজগুলো হচ্ছে। হ্যাঁ, এখন ইকো ট্রান্সমিশনটা বলো। স্যার ইকো ট্রান্সমিশনটা বলা হচ্ছে যখন একটা আল্ট্রাসনিক এনডি আমরা অ্যাপ্লাই করছি একটা ট্রান্সডিউসারের মাধ্যমে, তখন এর এনার্জি কিছুটা আবার ট্রান্সডিউসারে ব্যাক করে, মিডিয়াম থেকে হিট করে আবার ব্যাক করে। এই যে ব্যাকটা করছে এটা একটা ইকোর মতো, সো এই ট্রান্সমিশনটাকে আমরা ইকো ট্রান্সমিশন বলি। সো আমাদের প্রথমে এখানে ডিটারমাইন করতে হবে যে কতটুকু ওয়েভ অ্যাকচুয়ালি ট্রান্সমিটেড হয়েছে স্পেসিমেনের ভিতর দিয়ে। তারপরে স্যার ডিটারমাইন করতে হবে যে কতটুকু আমরা রিসিভ করি আসলে ট্রান্সডিউসারে, এবং আবার ডিপেন্ড করে যে আমাদের বাউন্ডারি এই প্যাথের যে প্যাথটার মধ্যে দিয়ে ওয়েভটা যাচ্ছে সেখানে বাউন্ডারিটা আছে কি নেই। তো এসব জিনিসের উপর আমাদের ইকো ট্রান্সমিশনটা ডিপেন্ড করে। বলতে পারবা? এটা সিম্পল। এখানে যেটা হচ্ছে যে তোমার যে ওই ট্রান্সডিউসার গুলো পাঠানো হয়, পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার, একটা হচ্ছে যে তোমার সেন্ডার, অর্থাৎ তুমি ওয়েভ পাঠাবো, আর একটা রিসিভার। এগুলোর ভিতরের কনফিগারেশন জানানো হয়েছে জাস্ট তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য, আর অন্য কিছু না। এখানে অত ডেপথে এগুলো পড়াশোনার অত বেশি দরকার নেই আমাদের, জাস্ট একটা পরিচিতির জন্য এই জিনিসগুলো এখানে ধরা হলো। এটা কে বলবা এখান থেকে? আমি বলি স্যার রোল 1। তুমি আরো পরে বলো। 23। আর স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, এখন আমি আরেকজনকে চাচ্ছি, আরেকজন বলবে 23 ছাড়া। আচ্ছা, তুমি ইয়ে বলো, এটা দেখি 1 বলো, তারপর দেখি আমি 23 আছে। শুরু করো, 1 বলো। এই স্লাইডটা থেকেই স্যার? হ্যাঁ ঠিক আছে। 1 বলো। আল্ট্রাসনিক ওয়েভ আসে কোথা থেকে? এটা তো কোনোভাবে জেনারেট করতে হবে। ট্রান্সডিউসার অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক্যাল বা অপটিক্যাল সিগন্যাল নেয় এবং সেটাকে আল্ট্রাসনিক ওয়েভে কনভার্ট করে। আবার সেই একই ট্রান্সডিউসার মানে এই একই ধরনের ডিভাইস আল্ট্রাসনিক ওয়েভকেই আবার ইলেকট্রিক্যাল বা অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারে। এর অনেকগুলো টেকনিক রয়েছে, পিজো ইলেকট্রিক, ইম্যাট এবং লেজার অপটিক্যাল মেথড। নিচের দিকে যে আমাদের ছবিগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের। আমরা নিচের বাম দিকের ছবিতে দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা লংগিটিউডাল ওয়েভ একটা অ্যাঙ্গেল করে একটা ওয়েজের ভেতর দিয়ে, এই ওয়েজটা কাপলিং মিডিয়া হিসেবে কাজ করছে, স্যাম্পলের ভেতর চলে যাচ্ছে। স্যাম্পলের ভেতর চলে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা রিফ্লেকশন হচ্ছে, কেননা রিফ্লেক্টেড যে শিয়ার ওয়েভ আর রিফ্র্যাক্টের যে লংগিটিউডাল ওয়েভ, দুটো অ্যাঙ্গেল ডিফারেন্ট। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে লংগিটিউডাল ওয়েভ আমি এখানে ইনজেক্ট করছি, কিন্তু এই লংগিটিউডাল ওয়েভের কিছুটা অংশ কিন্তু শিয়ার ওয়েভে কনভার্ট হয়ে যাচ্ছে। শিয়ার ওয়েভ হবে সাইড ওয়েভ, মানে মুভমেন্টের ডাইরেকশনে সাইড ওয়েজ উইগল করবে, আর লংগিটিউডাল ওয়েভ হচ্ছে ডাইরেকশন বরাবর কম্প্রেস ডিপ্রেস ফ্রন্ট এন্ড ব্যাক করবে, এবং সেটা অ্যাঙ্গুলারলি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেখা হচ্ছে, সেটা হিট করবে কোনো একটা পয়েন্টে বা স্যাম্পল, সেখান থেকেই আবার সেটা ব্যাক করতে পারবে। মাঝখানের ছবিটাতে আমরা দেখছি যে ট্রান্সডিউসারটা কেমন ভাবে তৈরি হয়। এখানে একটা ইলেকট্রনিক বা এটসেট্রা কেবল দিয়ে দুটো সেপারেট ট্রান্সমিটিং এবং রিসিভিং ক্রিস্টালে পাওয়ার বা সিগন্যাল দেওয়া হয়। এই দুটোর মাঝখানে কিন্তু একটা খুবই স্ট্রং অ্যাকোস্টিক ব্যারিয়ার থাকে, যাতে এক ক্রিস্টালের ভাইব্রেশন অন্য ক্রিস্টালে সরাসরি না যায়। ট্রান্সমিটিং ক্রিস্টাল ইলেকট্রিক সিগন্যালকে যখন আল্ট্রাসনিকে কনভার্ট করে হিট করে, তখন সেটা স্যাম্পল একদম পেছন দিয়ে একদম শেষ প্রান্ত দিয়ে এসে মানে ব্যাক সাইডে এসে সেটা আবার রিফ্লেক্ট করে রিসিভিং ক্রিস্টালে চলে আসে। এখন একটা কথা গুরুত্বপূর্ণ, যে আমরা যে পার্টটাকে সেই পার্টের কথা লেখা হচ্ছে কোরোডেড পার্ট। আসলে যদি কোরোশন হয় তাহলেই কিন্তু আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপের জন্য এই মাল্টিপল রিফ্লেকশন পাবো, কেননা তখন প্রত্যেকটা কোঅর্ডিনেট লেয়ার ইন্টারফেস থেকে আসবে। এটাকে আবার অন্যভাবে আমরা বলতে পারি যে মাঝে মাঝে আল্ট্রাসনিক ওয়েভ দিয়ে কোনো জিনিসকে ভেঙেও ফেলা যায়, অনেকটা পিতলের পাথর ভাঙার মতো। তো আর একদম ডান দিকের ছবিটাতে আমরা হচ্ছে যে কিভাবে করা হচ্ছে, সবার নিচে থাকে একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টাল, যার উপরে সেট করা থাকে একটা ড্যাম্পিং ব্লক। পিজো ইলেকট্রিক ক্রিস্টালের ঠিক নিচেই থাকে একটা ওয়্যার প্লেট, যাতে এই আল্ট্রাসনিক ওয়েভের জন্য এই স্যাম্পলটা বা এই ক্রিস্টালটা ওয়্যার আউট হয়ে না যায়। এটাই কিন্তু আমাদের আল্ট্রাসনিক ওয়েভটাকে স্যাম্পলের ভেতর দিয়ে দেয়। এই স্যাম্পলটাকে যখন ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে সিগন্যাল সেটা একটা ভাইব্রেট করে। এখানে আমরা দেখি যে এই ড্যাম্পিং ব্লকের একটু উপরে একটা ম্যাচিং এলিমেন্ট রয়েছে। এই ম্যাচিং এলিমেন্টের
কাজ হলো যে 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 ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিটা আমি দিচ্ছি সেই একই ফ্রিকোয়েন্সিতে যদি ক্রিস্টালটা ভাইব্রেট না করে, মানে স্যাম্পলের ইলাস্টিক প্রপার্টি, যে স্যাম্পলটার কন্ট্যাক্ট আছে তার ইলাস্টিক প্রপার্টি যদি পিজোইলেকট্রিক ক্রিস্টাল এবং ড্যাম্পিং ব্লক কি ইফেক্ট করে, তবে আমরা প্যারালাল যে ক্যাপাসিটর এড করি ইলেকট্রিক্যাল ক্ষেত্রে, এখানেও এর ক্যাপাসিটিটাকে চেঞ্জ করার জন্য, ভাইব্রেটিং প্রপার্টিকে একটু টিউন করার জন্য এই ম্যাচিং এলিমেন্টটা দেওয়া হয়। এভাবেই মেইনলি পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার কাজ করে। তো স্যার এবার নেক্সট পেজে যাওয়া যাক। পিজোইলেকট্রিক ক্রিস্টালের যখন ট্রান্সডিউস করে তখন কিন্তু কাপলিং মিডিয়াম লাগবেই ট্রান্সডিউসার এবং টেস্ট স্পেসিমেনের মধ্যে। এর কারণ যে ট্রান্সডিউসারের এবং এয়ারের কিন্তু অ্যাকোস্টিক ইম্পিডেন্স গ্যাপ অনেক বেশি। ট্রান্সডিউসারটা সলিড এবং ডেনসিটি অনেক বেশি, এয়ারটা হচ্ছে তো বুঝলাম যে গ্যাসিয়াস, সাউন্ডও কম, ডেনসিটিও কম, সুতরাং এখানে অ্যাকোস্টিক ইম্পিডেন্স মিসম্যাচটা হচ্ছে অনেক বেশি। তো কি করা যেতে পারে? একটা সবচেয়ে সিম্পল হচ্ছে ইমার্শন টেস্ট। আমি ট্রান্সডিউসার এবং স্পেসিমেন দুটোকে আমি ওয়াটার বাথে ডুবিয়ে দেবো। ওয়াটারের তো ইম্পিডেন্স মিসম্যাচ তো আছেই, কিন্তু এয়ারের তুলনায় এই মিসম্যাচটা কি বলবো যে কিছুটা অনেকটাই বলবো যে লেস স্ট্রাইকিং, বা বলতে পারি যে লেস অ্যাব্রাপ্ট। সবসময় তো আমি একটা স্পেসিমেন আর ট্রান্সডিউসারকে পানিতে ডুবিয়ে ফেলতে পারবো না, তখন আমাদের কন্ট্যাক্ট ট্রান্সডিউসার টেকনিক ইউজ করতে হবে। মানে ট্রান্সডিউসার আর যে সলিডটা আমি টেস্ট করেছি তার মাঝখানে একটা কাপলিং মিডিয়াম রাখতে হবে। এই কাপলিং মিডিয়ামটা ওয়েটও হতে পারে আবার ড্রাইও হতে পারে। তো কিছু একটা পাতলা ল্যাটেক্স এর কভার এটা ড্রাই কাপলেন্ট হিসেবে ইউজ করতে পারে, কারণ এখানে আমি কোনো ওয়াটার বা কোনো লিকুইড দিচ্ছি না। কিন্তু আমি যদি গ্রিজ, জেল বা লিকুইড এগুলো অ্যাপ্লাই করি, লিকুইডটা ট্রান্সফার করা যায়, ওয়াটারের যত ড্রাস্টিক অ্যাকোস্টিক ইম্পিডেন্স চেঞ্জ হয় ততটা না। সেক্ষেত্রে আমি কিন্তু ট্রান্সমিশনটা আরেকটু ভালো করতে পারবো। সেটা আমি ম্যানুয়ালও অ্যাপ্লাই করতে পারবো, আর কিছু কিছু ট্রান্সমিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালিও এটা অ্যাপ্লাই হয়ে যায়। মানে তুমি ট্রান্সডিউসারটা যেটা যেটা যখন তুমি ম্যাটেরিয়ালস এর উপর তুমি প্লেস করবা, তুমি খালি চোখে যদিও মনে হবে যে এটা কন্টাক্ট, আসলে এখানে একটা গ্যাপ থেকে যায়, আর গ্যাপ তোমরা এটা জানো। হ্যাঁ, সেই গ্যাপটাকে মিনিমাইজ করা যায়। তাহলে আর গ্যাপ পেলে তাহলে কি হলো যে মাঝখানে একটা মিডিয়াম চলে আসলো না? তো মিডিয়াম আসলে তাহলে তোমার ওইটা ইম্পিডেন্স, অ্যাকোস্টিক ইম্পিডেন্স যেটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটাকে মিনিমাইজ করার জন্য মাঝখানে কাপলিং এজেন্ট দেওয়া হয়। এটা গ্রিজ হতে পারে, জেল হতে পারে, লিকুইড হতে পারে। যখন তুমি এই মেশিনটা যখন কেনা হয় তখন তারা ওই কাপলিং এজেন্ট গুলো দিয়ে দেয় আর কি। তখন বিফোর টেস্টিং তুমি যখন স্যাম্পল সারফেসটাকে ক্লিন করবে, পরে ওই স্যাম্পল সারফেসে তোমার এই যেটা কাপলিং এজেন্ট বলে সেটা লাগিয়ে দেওয়া হয়। তারপর এরপর তুমি এই যে ট্রান্সডিউসারটা প্লেস করা হয় একটু, হ্যাঁ, ট্রান্সডিউসার প্লেস করে তারপরে এটা মুভ করাতে থাকে, মেজারমেন্ট নিতে থাকে ইত্যাদি। তারপর বলো। এরপর আমাদের যে টেকনিকটার কথা বলা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাকোস্টিক ট্রান্সডিউসার। আলট্রাসনিক ওয়েভ তৈরি করার জন্য আমরা অ্যাকোস্টিক মানে সাউন্ড ওয়েভের মতো কিছু একটা, অবশ্যই তো আলট্রাসনিক সাউন্ড ওয়েভ, কিন্তু এখানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ইউজ করে আমরা এই আলট্রাসনিক ওয়েভটা তৈরি করব। তো এটা আমাদের তখন করা যেতে পারে যখন আমি সারফেসের সাথে আমি ট্রান্সডিউসারকে কন্ট্যাক্ট করতে পারবো না। যখনই কন্ট্যাক্টটা প্রহিবিটেড থাকবে তখনই কিন্তু আমাদের এই টেকনিকটা কাজে লাগে। এটা আসলে যেটা করে যে আলট্রাসনিককে দুটো স্টেপে জেনারেট করে। একটা হচ্ছে ট্রান্সফরমারের মাঝখানে ম্যাগনেটিক ইন্ডাকশন, আর একটা হচ্ছে এই কারেন্ট ফ্লো যখন ম্যাগনেটিক ফিল্ডের মতো হয়, যেটা বলা হয় লরেন্জ ফোর্স, সেটাকে কাজে লাগে। তো পরের স্লাইডেই হচ্ছে এর ছবি দুটো দেওয়া আছে। এর দুটোর মেকানিজম একটু জটিল, কিন্তু মোটামুটি অনেকটাই রিচ। তো স্যার এখন আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। হ্যালো স্যার। হ্যাঁ, এখানে ছবিগুলো দেখে বুঝিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা একে একে যাই। আমরা প্রথমে লংগিটিউডিনাল ওয়েভের কথা চিন্তা করছি। লংগিটিউডিনাল ওয়েভ আমরা তাকে বলবো যেখানে ওয়েভের ডাইরেকশন বরাবরই কম্প্রেশন, রিফ্লেকশন, আপ এন্ড ডাউন মোশন হবে। মানে অসিলেশনের ডাইরেকশন আর মুভমেন্টের ডাইরেকশন সেম হতে হবে। তো এখন আমরা বাম দিকের ছবিতে একটু মনোযোগ দিই। বাম দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি সারফেসের উপর একটা এডি কারেন্ট মাস্ক কয়েলের আকারে সারফেসের গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই মাস্কের ঠিক সেন্টারে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাগনেটিক পোল পিস ধরে রাখা হয়েছে। এটা ঠিক এক্স্যাক্টলি কন্ট্যাক্টে রাখতে হবে, নট নেসেসারি। এই মাস্কের চেয়ে কয়েক মিলিমিটার উপরে বা কয়েক মাইক্রোমিটার উপরে থাকলেও খুব একটা ঝামেলা হবে না। তো এখন আমরা অ্যাকচুয়ালি বুঝি। 3 নাম্বার ছবিটাতে আমরা একটু খেয়াল করি। 3 নাম্বার ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের ফ্লো হচ্ছে। যেগুলো ছোট ছোট পিন, এই ছোট ছোট পিন যেগুলো আছে সেগুলো হচ্ছে আউট অফ দ্য
আউট অফ দ্য পেজ, আর যে ক্রস গুলো হচ্ছে ইনটু দ্য পেজ, সেই কনভেনশন তো আমরা জানি। আমরা এই এডি কারেন্ট মাসকে যেটা অ্যাপ্লাই করি সেটা ডিসি নয়, এসি কারেন্ট। আর আমরা যে ম্যাগনেটিক পোলটাকে যেটা ইয়কের মতো অ্যাপ্লাই করি সেটা কিন্তু একটা ফিক্সড ম্যাগনেটিক পোল। তাহলে এখন আমরা ব্যাপারটা একটু একটু ঠান্ডা মাথায় ভাবি। সাউথ পোল, আমরা ধরি যে সাউথ পোল থেকে নর্থ পোল ডাইরেকশন বরাবর বরাবর হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তো আমরা তো জানি যে সাউথ পোল থেকে নর্থ পোলে যেতে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডাইরেকশন কেমন হয়, এটা বি নাম্বার ছবিতে মোটামুটি ক্লিয়ারলি দেওয়া আছে। আর আর এখন আমরা বুঝতে পারছি, সেজন্যই আমরা এ নাম্বার ছবিতে যে এইচ এর যে ডাইরেকশন দেওয়া আছে, এটা সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে। এটা ঠিক দুই ম্যাগনেটের পোলের মাঝেই হোক বা এটা একটু সাইডওয়েজই হোক, খুব বেশি কিছু যায় আসে না। কিন্তু এবার আমরা একটু জিনিস একটা ব্যাপার খেয়াল করি। আমরা যে অর্থাৎ কারেন্ট ডেন্সিটি ডাইরেকশন, সেই কারেন্ট ডেন্সিটি ডাইরেকশন হচ্ছে কি নর্থ সাউথ পোলের পারপেন্ডিকুলার বরাবর, কিন্তু আমরা যে প্লেনটা টেস্ট করছি সেই প্লেনের প্যারালাল বরাবর। সুতরাং আমরা বলতে পারি না যে যখন আমরা এই যে এরো ডাইরেকশন বরাবর এই ইলেকট্রন ফিল্ডটা একবার সামনে একবার পেছনে যাবে, যেহেতু কারেন্টের ডাইরেকশনই এই লুপের মাঝখানে একবার ক্লকওয়াইজ আর একবার কাউন্টার ক্লকওয়াইজ হবে। সুতরাং আমরা এখন একটা জিনিস খেয়াল করি, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু ফিক্স এইচ। আর এই জে কিন্তু একবার ফরওয়ার্ড একবার ব্যাকওয়ার্ড, একবার ফরওয়ার্ড একবার ব্যাকওয়ার্ড। কেননা এই কারেন্টই হচ্ছে এই লুপ বরাবর একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। এটার ফলে যেটা হবে যে এই দুই ফিল্ডের পারপেন্ডিকুলার, মানে এ নাম্বার ছবিতে হচ্ছে একদম সরাসরি ওপর বরাবর নিচ বরাবর, ওপর বরাবর নিচ বরাবর এই স্যাম্পলটা ভাইব্রেট করতে থাকবে। অ্যাকচুয়ালি যেটা ভাইব্রেট করছে সেটা মাসটাই ভাইব্রেট করতে থাকবে, কিন্তু এই মাসটাই যেহেতু স্যাম্পলের মধ্যে খুব দৃঢ়ভাবে আটকানো, সুতরাং এই স্যাম্পলটা অ্যাকচুয়ালি ভাইব্রেট করে থাকবে। এবং ভাইব্রেশন যতই নিচের দিকে যাবে ততই আমরা বুঝবো যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এটা নিচের দিকে প্রপাগেট করবে, আবার ভাইব্রেশনের ডাইরেকশনও হবে নিচের দিকে। সুতরাং এটা একটা লংগিটিউডাল ওয়েভ। এরপরে হচ্ছে আমরা ডান দিকের ছবিটাতে কিভাবে ট্রান্সভার্স ওয়েভ জেনারেট করতে হয় সেটা আমরা দেখছি। এখানে দেখছি একটা নর্থ সাউথ আর একটা সাউথ নর্থ পোল, এটা একটা খুব কাছাকাছি লাগিয়ে দেওয়া হয়েছে। আর যে মোটামুটি একটা এলিপ্টিক্যাল এডি কারেন্ট মাস্ক এখানে জেনারেট করা হয়েছে। তো এবং সেই এডি কারেন্ট মাসেও কিন্তু অ্যাকচুয়ালি আমরা এসি কারেন্ট দিব। তো এর ফলে যেটা হবে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। ডান দিকের এ নাম্বার ছবিতে সাউথ পোল থেকে নর্থ পোলে ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে কিন্তু স্যাম্পল ম্যাগনেটিক ফিল্ডে যাবে। আর এই এইচ এর ডাইরেকশনটা কিন্তু একদম কনস্ট্যান্ট। এই ম্যাগনেটের নিচ বরাবর কিন্তু যে এইচ এর ডাইরেকশন আছে এই ডাইরেকশনটা সবসময় কনস্ট্যান্ট। এস যেখানে সেখানে শুধু নিচের দিকে, যেখানে এন সেখানে শুধুমাত্র উপর দিকে। আর যখন আমাদের কারেন্ট পাস করা হচ্ছে এই ডট এবং ক্রস সিম্বল দিয়ে আমরা বুঝতে পারছি যে যে সাউথ পোলের যেখানে স্যাম্পলের কাছাকাছি আছে সেখানে যে ডাইরেকশন ইনটু দ্য পেপার এন এ ডাইরেকশন আউট অফ দ্য পেপার, ফলে দুই দিকেই যেহেতু ডাইরেকশন ফ্লিপ করছে, ফলে যে নেট যে একটা ফোর্স হবে এইচ এবং যে দুটো পারপেন্ডিকুলার সেটা হবে সাইডওয়েজ। এখন যদি এখন এডি কারেন্টের ফ্লো যখন এসি অন্য সাইকেলে চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এফ এর ডাইরেকশনও চেঞ্জ হয়ে যায়, মানে 100 ডিগ্রি ফ্লিপ করবে। ফলে যে ভাইব্রেশনটা হবে সেটা হবে সাইডওয়েজ। এখন ভাইব্রেশন যত নিচের দিকে যেতে থাকবে এটা প্রপাগেট করবে নিচে দিয়ে, কিন্তু মুভমেন্ট হবে সাইডওয়েজ। এই সেন্সে এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আর এক নম্বরের সিতে দেখা হচ্ছে যে ভাইব্রেশনটা হচ্ছে ভাইব্রেশনের নিচের দিকে কেমন লুপ আকারে প্রপাগেট করছে, আর বি নাম্বারে কেমন লুপ আকারে প্রপাগেট করছে। এই দুটো প্রপাগেশন লুপের চিত্র দেওয়া আছে। এটাই হচ্ছে মেইনলি ইএমএটি এর মেকানিজম। কথা এখানে যে কথা হলো ইএমএটি, এটা হচ্ছে এই মেথডটা যেটা ইউজ করা হয়, এটা বলা হচ্ছে তোমার যদি এটা তুমি কন্ট্যাক্ট করতে না পারো এনি হাউ, যদি নন কন্ট্যাক্টিং এর জন্য এই মেথডটা ইউজ করা হয়। এই যে একটা ম্যাগনেটিক অ্যাকোস্টিক ট্রান্সডিউসার। আর আগের গুলা যেটা ছিল অধিকাংশই আমাদের আসলে মূলত এটা দিয়ে কাভার করে যায় কন্ট্যাক্টিং। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা কন্ট্যাক্ট করা যাবে, তখন এই আল্ট্রাসনিক টেস্টিং মেশিনটা করা হয়। ইন্সপেকশন প্রিন্সিপালটা বলো, এটা কে বলবে? 23 বলবা? জি স্যার বলতে পারি। বলো।
আচ্ছা, সো এখন যদি আমরা একটা আল্ট্রাসনিক ইন্সপেকশন করতে চাই, আমাদের যে কাজগুলো করতে হবে, যে প্রিন্সিপাল গুলো আমরা ফলো করব, প্রথমত হচ্ছে আমরা সিলেক্ট করে নেব কোন ভেরিয়েবলের বেসিসে আমরা আল্ট্রাসনিক ইন্সপেকশন করতে চাই। সেটা হতে পারে প্রেসার, হতে পারে যে কোনো কিছুই হতে পারে সার্ফেসের রেসপেক্টে। এর পরবর্তীতে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সডিউসার সিলেক্ট করব, যেই ট্রান্সডিউসারটার একটা স্পেসিফিক ওয়েভ টাইপ থাকবে, হতে পারে সেটা লঙ্গিটিউডিনাল বা শিয়ার বা সার্ফেস অর ফোকাস বা মিক্সচারও হতে পারে। তো ট্রান্সডিউসার সিলেক্ট করার পরে আমরা আমাদের ট্রান্সডিউসারের যে বেসিক দুটো কনফিগারেশন, হয় পিচ ক্যাচ অথবা পালসিকো, সেটা কোনটা চাচ্ছি সেটা সিলেক্ট করব। এরপরে আমরা এক্সাইটেশন পালস সিলেক্ট করে নেব। এর মধ্যে বিভিন্ন ধরনের আছে, স্পাইক, টোন বার্স্ট বা কন্টিনিউয়াস ওয়েভ, যে কোনো কোনটা আমরা সিলেক্ট করতে চাই আমাদের মেথড বা আমাদের ডিফেক্ট বেসিস আমরা সেটা সিলেক্ট করব। এরপরে আমরা যেটা সিলেক্ট করব ফাইনালি, যে আমাদের কি ধরনের সিগন্যাল প্রসেসিং হবে এবং ডিসপ্লে মেথডটা কেমন হবে। এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন টাইম ভার্সেস অ্যাম্পলিটিউড হতে পারে, বা পার্টে পজিশনটা ভার্সেস অ্যাটেনিউশন হতে পারে। সো এইগুলো আমাদের ডিপেন্ড করবে আসলে যে আমরা কোন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য এটা চাচ্ছি, আসলে কোন ধরনের এরিয়া স্ক্যান করতে চাচ্ছি। তুমি যখন এই টেস্টিং করতে যাবা, এই ভেরিয়েবল গুলো তোমার এখানে আগেই চুজ করতে, কি ম্যাটেরিয়াল তোমার আগে দিয়ে দিতে হবে। হ্যাঁ, জি স্যার। এই যে এগুলো আসলে আমি যেটা এখানে যেটা আছে, কিছু জিনিস বুঝি, কিছু আমি বুঝি না। এটা ট্রেনিং না নিলে, ওই মেশিন নিয়ে সরাসরি কাজ না করলে এই জিনিসগুলা ডিফিকাল্ট হবে। আমরা আমাদেরকে একটু দেখিয়েছিল, আসলে আমরা এইভাবে পাইনি, আমাদের তো মেশিন ছিল না। আমরা যখন তোমার সাথে কামরুল ইসলাম স্যারের কথা নাম শুনবা, কামরুল ইসলাম স্যারের সাথে কামরুল ইসলাম স্যার কিন্তু আমাদের এখানে জয়েন করার আগে অ্যাটমিক এনার্জি কমিশনে, সেখানে এনডিটি সেকশনে স্যার ছিলেন। সেখানে এই জিনিসগুলো ট্রেনিং আমাদের অ্যাটমিক এনার্জি কমিশনের ঢাকা সেন্টারে এনডিটি ট্রেনিং দেওয়া হয়। যেমন এই আলট্রাসনিক টেস্টিং, এটার উপরও সম্ভবত 6 মাস না 3 মাসের একটা ইন্টেন্সিভ ট্রেনিং থাকে। হ্যাঁ, ওই ট্রেনিং এ প্রায় কত বললো যে 80% অ্যাবাভ নাম্বার না পেলে ওরা সার্টিফিকেট দেন না। এবং এখানে সব ইঞ্জিনিয়ার, যারা ট্রেনিং ইঞ্জিনিয়ার। তো স্যার ওখানে ছিলেন ইনস্ট্রাক্টর হিসেবে, ওখানে অফিসার ছিলেন, সাইন্টিফিক অফিসার প্লাস আবার এটা এক্সপার্ট ছিলেন আর কি। আমরা এগুলা আসলে পাইনি এগুলা, কিন্তু স্যারের সাথে একবার আমাদের যখন ট্যুর হয়, তখন ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ছিল, আমরা নর্থ বেল্টে গিয়েছিলাম, ওইদিকে কুষ্টিয়াতে গিয়েছিলাম আমরা ছাত্ররা সহ। তো ওখানে যে ওরা ওখানে সুগার মিলে তোমার করে, রোল আপ তৈরি করে। সুগার মিল দিয়ে এটাকে ক্রাশ করার জন্য, সুগারের জায়গাটা বের করার জন্য, তখন দুটো রোলারের মধ্যে পাস করে না, সেটা বড় বড় কাস্ট আয়রনের রোলার থাকে। তো ওই কাস্ট আয়রনের রোলার অনেক সময় ক্র্যাক হয়ে যায়, সেজন্য তাদের জন্য তখন সেখানে তাদের এরকম আলট্রাসনিক টেস্টার ছিল, বাট তারা এটাকে কাজ করতে পারছিল না। তো একদিন আগে স্যার আমাদেরকে নিয়ে গেছেন, তো স্যারকে ডাকলো যে স্যার একটু দেখতে দেন আমাদের এটা। তখন স্যার এগুলা করতেছিলেন, যে আমি আমার আরেকজন ছাত্র সহ আমরা স্যারের সাথে ছিলাম। স্যার আগে বলে রাখছিলাম, তো স্যার নিয়ে গেছেন। তখন স্যার করার সময় দেখলাম, আমরা শুধু দেখছি, কিন্তু তখন তো স্যার খুব ব্যস্ত ছিলেন, আর জিজ্ঞেস করতে পারি না। এটা যে আমাদের খুব এক্সপিরিয়েন্স তা না, ওই যেটুকু দেখছি এরপরে দেখা হয় মেজারমেন্টসটা বলো। জি স্যার। সো এখানে বলা হচ্ছে যে আলট্রাসনিক ইন্সপেকশন হচ্ছে 4টা ভেরিয়েবল ডিরেক্টলি মেজার করে থাকে। প্রথমত টাইম অফ ফ্লাইট, দেন অ্যাম্পলিটিউড, ফেজ আর ফ্রিকোয়েন্সি। সো টাইম অফ ফ্লাইট বলতে আসলে বোঝাচ্ছে যে যখন একটা আলট্রাসনিক পালস একটা অবজেক্ট, মানে যেই স্যাম্পলটা আমি টেস্ট করতে চাচ্ছি তার মধ্যে পাঠানো হচ্ছে, এবং দেন এগেইন এটা যখন হচ্ছে রিফ্লেক্ট বা ট্রান্সমিটেড হচ্ছে, এই দুইয়ের মাঝে ওয়েভের যে ট্রানজিট টাইম সেটা মেজার করা যেতে পারে, এবং এই টোটাল টাইমটাকেই বলা হয় টাইম অফ ফ্লাইট। সো এখানে দেখাচ্ছে যে আমরা হচ্ছে এখান থেকে ভেলোসিটিটা, ওয়েভের যে ভেলোসিটি সেটা মেজার করতে পারি, যে সে টোটাল কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে ডিভাইডেড বাই হচ্ছে এই টাইম অফ ফ্লাইটটা। আর বাকি যেটা এটা তোমাদের জানা, এটা যে জি স্যার। আর এখানে ট্রান্সডিউসার কনফিগারেশনের কথা বলেছে, যেটা সুমিত আগে বলে এসেছে যে কাপলিং মিডিয়াম চুজ করতে হবে। তো আমরা যখন ট্রান্সডিউসার আর কাপলিং মিডিয়াম চুজ করে ফেলবো, যে এরপরে আমরা ডিসাইড করব এবং ডিসাইড করে ফেলবো যে আমাদের এক্সট্রা কোনো ইন্টারমিডিয়েট সিস্টেম লাগবে কিনা, অর্থাৎ আমাদের ইন্সপেকশনের জন্য আমাদের কোনো লেন্স লাগবে কিনা, ওয়েজেস লাগবে কিনা, বা অ্যারেস লাগবে কিনা। স্যার আমি অ্যারেস বলতে আসলে কি বুঝিয়েছে সেটা বুঝি নাই। আর এর পরবর্তীতে হচ্ছে বলা হয়েছে যে আমাদেরকে বেসিক ট্রান্সডিউসার কনফিগারেশনটা সিলেক্ট করতে হবে, যে আমরা পিচ ইকো চাচ্ছি, পালস ইকো চাচ্ছি, নাকি হচ্ছে পিচ ক্যাচ চাচ্ছি, যার মাধ্যমে আমরা আল্ট্রাসনিক ওয়েভটা জেনারেট করব এবং রিসিভ করব। আচ্ছা, এবার আমি একটু ছবিটা একটু বলি। জি স্যার। এখানে দেখো, আমি যদি প্রথম ছবিটায় আসি, এই জায়গাটাতে দেখো, এখানে লাগানো হয়েছে না একটু রেড জোন বলতেছে, দেখছো? হ্যাঁ,
জি স্যার। এখানে দেখো তুমি যখন এটার সাথে এটা তোমার স্যাম্পল হয়ে থাকে, এই স্যাম্পলটা যখন এটার সাথে কাপলিং হয়, তুমি যদি এখানে কিছু অয়েলি জিনিস নিয়ে কন্ট্যাক্টও আনো, কিন্তু তারপরে তো মিডিয়ামটা কি চেঞ্জ হচ্ছে কিনা, হচ্ছে না? আমার কথা কি বুঝছো কিনা? একটু শুনতে পাচ্ছ কথা? জি স্যার। মানে এটা হচ্ছে ট্রান্সডিউসার, আর এটা হচ্ছে তোমার স্যাম্পল। এই স্যাম্পলের গায়ে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা যদি তুমি রেখে দাও এয়ার গ্যাপ, তখন অনেক বেশি তাদের তোমার পাসটা যেতে হয়তো সমস্যা হবে, এখানে ট্রান্সমিটেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক। এতে কিন্তু তুমি যদি একটা কাপলিং দাও তাহলে এই ট্রান্সমিটেন্সটা ভালো হবে, কিন্তু স্টিল এখানে তো একটা গ্যাপ থাকবে, মিডিয়াম চেঞ্জ হবে না। কথা বলো, ট্রান্সডিউসারের পরেই সে একটা গ্রিস পেলো অথবা অয়েল পেলো, যে অথবা জেল পেলো, তারপরে তোমার সলিড স্যাম্পলটা পেলো। সেই জন্য প্রথমেই একটা তার রিফ্লেকশন ঘটে যায় ওখান থেকে। এটাকে এই দেখো এখানে একটা পিক পাওয়া যায়, এটা হচ্ছে বিগিনিং, অর্থাৎ স্যাম্পলের ভিতরে সে এখনো ঢুকেনি, তখনই একটা রিফ্লেকশন অর্থাৎ চলে আসে, এটাকে বলা হচ্ছে ডেড জোন। এখানে পাশের যে ছবিটা, এটা একটা স্যাম্পল, এটা হচ্ছে মূল। এখানে স্যাম্পল, এই পুরো স্যাম্পলের থিকনেস হচ্ছে এইটুকু। তুমি চাচ্ছ যে এটার ভিতরে কোনো ইন্টারনাল ফ্ল আছে কিনা। হ্যাঁ, তো খেয়াল করো, তুমি যখন এইভাবে মুভ করাবা, ধরো তুমি এই পাশে এটা প্লেস করলা, প্লেস করলে তুমি এখন ইকো মানে ট্রান্সমিট করতেছো, আল্ট্রাসনিক সাউন্ড ট্রান্সমিট করতেছো এখানে। তাহলে শুরুতে কি হবে, একটা পিক পাবে, যেটা হচ্ছে আমরা ডেড জোন বলতেছি, এই শুরুতে একটা পিক পাবে। এরপরে সে যখন একই মিডিয়াম এই পর্যন্ত কন্টিনিউস হবে, এরপরে তার মিডিয়াম চেঞ্জ হচ্ছে, এরপরে এয়ার আসতেছে, কারণ স্যাম্পলটা শেষ হয়ে যাচ্ছে। এখানে একটা এয়ার এবং এই স্যাম্পল একটা ইন্টারফেস পাওয়া গেল। সেই ইন্টারফেসে যখনই পাওয়া গেছে, সাউন্ডটা তো এদিকে বের হবে, ঠিক আছে, কিন্তু এদিকে বের হয়ে সে আর এটা ওয়েভ থাকবে না, কারণ এটা অনেক লাইট মিডিয়াম, কিন্তু এটা একটা রিফ্লেকশন হবে। এটা একটা রিফ্লেকশন হবে, রিফ্লেকশন হওয়ার কারণে তোমার এই যে শেষের যে পিকটা পাচ্ছে, এই পিকটা তুমি পেয়ে গেছে। তার মানে এখান থেকে যেটা দাঁড়ালো, তুমি যদি এই পোর্শনে যদি তুমি নিয়ে থাকো, ফ্লতে এখনো আসেনি, তার মানে তখন তোমার এখানে একটা পিক দেখাবে, এখানে একটা পিক দেখাবে। এটা কি ইন্ডিকেট করবে? এটা ইন্ডিকেট করবে যে তোমার স্যাম্পলের মাঝে আর যেহেতু কোনো পিক পাওয়া যায়নি, অতএব এটাকে তুমি বলতে পারো যে এখানে ফ্ল নেই, এখানে কোনো ডিফেক্ট নাই। এবং এটা থেকে অনেক সময় তুমি স্যাম্পল থিকনেসও মেজার করতে পারো। দেখো এখন তুমি এখান থেকে এইটুক থেকে এইটুক ডিস্টেন্স, এটা স্যাম্পল থিকনেস। এখন তুমি ট্রান্সডিউসারটাকে একটু সরিয়ে নিলা, সেন্টারের দিকে আনলা, যেখানে একটা ফ্ল আছে। তখন ফ্ল থাকলে তখন কি হবে, যে আগের ঘটনা এখানে যাবে, যখনই ফ্ল আসছে তখন ভিতরে তো এয়ার আছে, এখান থেকে একটা রিফ্লেকশন হবে, রিফ্লেকশন হয়ে ট্রান্সডিউসারের একটা ইকো আসবে, এই যে ফ্ল ইকো। আরেকটা হচ্ছে যে এন্ডে চলে যাবে, এন্ডে যে আবার ব্যাক হবে, তখন হচ্ছে যে এই পিকটা পাওয়া যাবে, পরের পিকটা। তার মানে এখান থেকে তুমি বলতে পারবা যে এখানে একটা, যেহেতু এই পজিশনে একটা ফ্ল আছে, এবং এই ফ্ল পজিশনও তুমি আইডেন্টিফাই করতে পারবা, কারণ এখান থেকে এই ডিসটেন্সটা তুমি জানবে, তাহলে কোন পজিশনে এই ফ্লটা আছে সেটা তুমি মেজার করতে পারবে। এটা একটা এক্সাম্পল যে কিভাবে তুমি ক্র্যাক বা ফ্ল যদি থেকে থাকে তুমি এটা করতে পারো। এখানে ছবিতে এই জিনিসটা দেখাচ্ছে যে ধরো এটা হচ্ছে বিগিনিং ছিল, বিগিনিং, আর এখানে এন্ড। হ্যাঁ, তুমি যদি ধরো কথার কথা আমি বলি, আর এখানে তাহলে মাঝখানে যদি মনে করো যে এটা দুটো মেটেরিয়াল যদি হয়ে থাকে, তাহলে এখানে মেটেরিয়াল চেঞ্জ হলো, এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে পিক, তার মানে এখানে একটা ফ্ল ইনক্লুশন এরকম কিছু থাকতে থাকে। মেশিনটা অনেকটা দেখতে এরকম। আর এটা হচ্ছে ট্রান্সডিউসার, এই যে এটা হচ্ছে ট্রান্সডিউসার, এখানে যেটা দেখতেছো এটা হচ্ছে ট্রান্সডিউসার দিয়ে স্যাম্পলের উপর ধরবে। হ্যাঁ, এবং এটা তোমরা বলো দেখি যে এই যে ট্রানজিশন, এটাকে তুমি কি এটা বলো দেখি, এটাকে তুমি এই যে এখানে ট্রানজিশনের যে কনফিগারেশনটা বলা হলো, এটা কি পালস ইকো না পালস ক্যাচ, কোনটা হবে? এটা পালস ইকো মনে হচ্ছে। বুঝতে পারছো সবাই? সিঙ্গেল ট্রান্সডিউসার ইউজ হচ্ছে। পালস ইকো, এটা আর দরকার নাই, এটাকে ইনস্টল ইয়াতে নিয়েছি। এখন আমি আজকে নেক্সট ক্লাসটা একটু শুরু করি, যেহেতু সময় আছে 10 মিনিট একটু এটা নিই। শোনো, আমি তোমাদেরকে যে বই দিয়েছি, এই বইতে অনেক ইনডেপথ আলোচনা হয়েছে, কিন্তু এত ইনডেপথ তোমাদের দরকার না। আমি যে স্লাইড গুলো দিচ্ছি, এই স্লাইড গুলোকে সামনে রেখে তুমি ওখান থেকে পড়বা। কথা কি বুঝছো? কারণ এই যে বইটা দিচ্ছি এটা অনেক ইনডেপথ, এটা যারা এগুলোর উপর এক্সপার্ট তাদের জন্য। অতএব এটা পড়লে তোমরা হারিয়ে যাবা, মানে এত সময় পাবা না। এখানে আমরা খুব ইনিশিয়াল স্টেজে পড়ার চেষ্টা করছি, তোমাদেরকে আমরা জানার চেষ্টা করছি। এখানে জাস্ট আমি বলবো যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, এগুলা আমরা মোটামুটি থিওরিটা জানা, আমরা এখানে ধরো 20 থেকে 25% টেস্ট জানলাম, কিন্তু এটাকে তুমি প্র্যাকটিক্যালি করতে গেলে
এই আলট্রাসোনিক, বিশেষ করে এই যে তোমরা এর আগে পেনিট্রেন্ট টেস্ট এটা পারা যাবে, কিন্তু এই আলট্রাসোনিক টেস্ট করতে গেলে তোমার এটা যথেষ্ট স্কিল হতে হয় এবং এটার জন্য ট্রেনিং নেওয়া লাগে, তা নাহলে তুমি এটা করতে পারবা না, এই আইডেন্টিফাই করতে পারবা না। এখন আজকে আমরা যেটা এটা হচ্ছে যে ম্যাগনেটিক পার্টিকেল টেস্ট, এটা আমরা শুরু করি। এটা পরে আসতে বলছিলাম। জি স্যার। বলছিলাম না আপনার পড়ছো? আপনার ইয়েস স্যার। পড়ছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে তুমি শুরু করো ম্যাগনেটিক পার্টিকেল টেস্টটা। এটা ম্যাগনেটিক টেস্টের মধ্যে আরেকটা মেথড, আমরা যেমন পেনিট্রেন্ট টেস্ট করলাম, তারপর দেখলাম যে আলট্রাসোনিক টেস্ট, যেটা দেখলাম যে আলট্রাসোনিক ওয়েভ পাঠিয়ে ডিফেক্ট ফ্ল এগুলা। আচ্ছা, আলট্রাসোনিক টেস্টে কিন্তু তোমার কোটিং থিকনেস বের করা যাবে কিনা বলো দেখি? আলট্রাসোনিক টেস্টে কোটিং থিকনেস বের করা যাবে? জি স্যার, যদি আমরা যাওয়ার কথা স্যার, প্রথমে ইন্টারফেস যে সেখান থেকে একটা রিফ্লেকশন যাবে না, স্ট্রেট বলো। যাবে স্যার, যাবে। তাহলে কথা বলছিস না, কিভাবে যাবে স্যার? প্রথম মানে কোটিং এর যে ফার্স্ট ইন্টারফেসটা বাল্ক ম্যাটেরিয়ালের সাথে, ওখান থেকে তো একটা রিফ্লেকশন আসবে। সো একেবারে হ্যাঁ, এখন ওই রিফ্লেকশন থেকে তুমি কোটিং থিকনেস বের করতে পারবে কিনা? জি স্যার। কত টাইম? হ্যাঁ, এটা তুমি কোটিং থিকনেস আলট্রাসোনিকে টেস্টিং এ কোটিং থিকনেস মেজার করা যায়। এই জন্য আলট্রাসোনিক ওয়েভটাকে কাজে লাগিয়ে কোটিং থিকনেস মেজারমেন্ট ইকুইপমেন্ট পাওয়া যায়। এটা আমাদের আছে সম্ভবত, এটা এখন একটু প্রবলেম করতেছে। এই যে শুধুমাত্র এটা আমাদের এখানে আলট্রাসোনিক টেস্টিং পরে আমরা কেনা হয়েছিল, কিন্তু এটা অত ভালো না আর কি, খুব ভালো কাজ করতে পারতেছিল না। তো এটা আমরা কনফিডেন্ট না আর কি, এই জন্য আমরা এটা বিভিন্ন টেস্টিং এ যখন আসে আমরা এটা ইউজ করি না, আমরা বাইরের যারা প্রফেশনাল তাদের থেকে ইকুইপমেন্ট নিই। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে যে এরকম হচ্ছে যে এবার আমরা আচ্ছা শোনো আরেকটা কথা, আলট্রাসোনিক দিয়ে আমরা আবার মেটেরিয়াল প্রপার্টিও করতে পারি, ইলাস্টিক মডিউলাস অর্থাৎ মেকানিক্যাল প্রপার্টি আমরা কিছু মেজার করতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা এখানে এগুলো আর ডিসকাস করি নাই, আমরা শুধু ডিফেক্ট অ্যানালাইসিসটা করলাম, কারণ ওইটা নন ডিস্ট্রাকটিভ এভালুয়েশন, যেটা তুমি আমরা তো বললাম যে আমরা টেনসাইল টেস্ট করে যেই মডিউলাস গুলো বের করি, স্ট্রেংথ বের করি, সেটা হচ্ছে তোমার ডিস্ট্রাকটিভ। কিন্তু একটা মেটেরিয়াল দিয়ে একটা ইকুইপমেন্ট তৈরি হয়ে গেছে, তুমি তো এটা কাটতে পারবে না, কাটলে এটা ইউজ করা যাবে না। তখন সেক্ষেত্রে আলট্রাসোনিক এই ওয়েভ যেটা এটা পাঠিয়ে ওই যে এটার যখন এটা ট্রান্সমিট করে যায়, ধরো ডিফেক্ট না, তখন ট্রান্সমিট করে যায়, ট্রান্সমিটের যেটা হলো কি পরিমাণে এখানে ইন্টারফেয়ার করলো সেটার উপর নির্ভর করে তার প্রপার্টি গুলা আগেই ইনপুট দেওয়া থাকে, তখন ওই ভ্যালু গুলা তখন চলে আসে আর কি। এটা আমরা এখানে আরো তো বেশি আনি নাই, শুধুমাত্র আমরা ডিফেক্ট অ্যানালাইসিস নিয়ে আলট্রাসোনিক আমরা ডিসকাস করছি। এখন হচ্ছে ম্যাগনেটিক আমাদের এই পুরো এনডিটি যেটা, এটা মূলত ডিফেক্টকে নিয়ে সামনে নিয়ে আলোচনাটা হচ্ছে, মেটেরিয়ালস প্রপার্টি নিয়ে আমরা অত বেশি যাইনি। হ্যাঁ, এটা বলো, ম্যাগনেটিক পার্টিকেলটা বলো। জি স্যার। সো এখানে যেটা বলছে যে আমাদের যদি কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে যেটার নিয়ার দ্য সারফেস ডিফেক্ট থাকে, তাহলে এই ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশনটা হচ্ছে সবচেয়ে ইকোনমিক এই সব ক্ষেত্রে ব্যবহার করার জন্য। সো এটা আমরা যদি ডিসিশন নেই যে আমরা এমপিআইটা ইউজ করব, তাহলে আমাদের তিনটা ফার্দার ডিসিশন নেওয়া লাগে, যে আমরা যে সাবস্টেন্সের উপরে মানে যে সারফেসটা আমরা ডিফেক্ট অ্যানালাইসিস করব সেটা আমরা কিভাবে কোন মেথডে সেই ম্যাটেরিয়ালটাকে ম্যাগনেটাইজ করব। সেকেন্ডলি হচ্ছে আমরা কি টাইপের কারেন্ট ইউজ করব, এন্ড ফাইনালি আমরা যে পার্টিকেল গুলো ইউজ করবো, যেটা ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন, এই পার্টিকেল গুলো কি ওয়েট পার্টিকেল হবে না ড্রাই পার্টিকেল হবে। সো এখানে টেকনিকের একটা শর্ট ওভারভিউ দেয়া আছে, যে এটা রিলেটিভলি সিম্পল মেথডস। আমরা স্যাম্পলটাকে প্রথমে ম্যাগনেটাইজ করি, তারপরে আমরা ওই ম্যাগনেটাইজ করার সাথে সাথে আমরা কিছু খুবই ফাইন ফেরোম্যাগনেটিক পার্টিকেল মানে সার্ফেসের উপরে ফ্লো করে দেয়, যাতে ইউনিফর্মলি সার্ফেসের উপর ফ্লো করতে পারে। এখন এই সার্ফেসে যেই সব জায়গায় ডিফেক্ট থাকবে সেগুলো হচ্ছে স্পেসিফিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যেটা উইল বি স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য স্যাম্পল সার্ফেস। এন্ড ওই সব জায়গায় ওরা এই ম্যাগনেটিক পার্টিকেল গুলো ওই ডিফেক্ট এজ গুলাতে যে এফেক্টেড হবে, মানে কনসেন্ট্রেটেড ফিল্ড গুলাতে এফেক্টেড মানে অ্যাট্রাক্টেড হবে। সো তার মানে আমরা ওই যখন একটা সারফেসকে ম্যাগনেটাইজ করার পরে এই পার্টিকেল গুলোকে ছড়াই দিব ওই সারফেসের উপরে, ওই পার্টিকেল গুলো যেসব জায়গায় সারফেসে যেসব জায়গায় যে অ্যাগ্লোমারেট করবে সেই জায়গাগুলো হচ্ছে আমাদের সারফেস অথবা নিয়ার সারফেস ডিফেক্ট গুলোকে রিপ্রেজেন্ট করবে। সো আমাদের পার্টিকেল গুলাই আমাদের সারফেসের এই ডিফেক্ট গুলোর একটা আউটলাইন হিসেবে আমরা দেখতে পারবো। সো এটা বলা হচ্ছে যে এটা কিন্তু অবভিয়াসলি যেহেতু এটা ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন, তার মানে আমাদের যে সারফেসটার উপর আমরা অ্যানালাইসিসটা করতেছি সেটা ম্যাগনেটাইজেবল হতে হবে। সো যদি নন ফেরাস হয় তাহলে সেটার ক্ষেত্রে ইউজ করা যাবে না। সো ফর এক্সাম্পল কপার, ব্রাস, অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম এগুলা।
অর প্রেশাস মানে মেটাল যেগুলা। এখানে যেটা ধরো শুনো, এখন তাহলে তোমরা দেখতেছো যে আমরা তিনটা টেস্ট করতেছি, তিনটা টেস্টের ভিতর তিন ধরনের লিমিটেশন আসতেছে, তাই না? হ্যাঁ, ডিফেক্টস এর ধরন ধরে, যেমন এখানে তোমার মেটেরিয়াল কনস্ট্যান্ট চলে আসতেছে, যেহেতু এটা ম্যাগনেটিক মেটেরিয়াল হতে হবে, যেহেতু ম্যাগনেটিক পার্টিকেল করতেছে। আবার প্রথম যেটা লিকুইড মেটেরিয়াল সারফেস, তুমি ফ্ল ক্র্যাক এগুলা করতে পারো, আবার ইন্টারনালটা পারো না। আবার আলট্রাসোনিকে তুমি ইন্টারনালটা তুমি পারতেছো, তাই না? আবার আলট্রাসোনিকে তুমি সারফেস করতে গেলে একটু প্রবলেম হবে, সারফেসটা তোমার ওই যে ডেড জোন যেটা বলছে না, এটার সাথে আবার মার্চ করে যেতে পারে, সারফেসটা একটা দেখা যাবে যে এটা তুমি ভালোভাবে পারছো না। হ্যাঁ, এটা অ্যাডভান্টেজ, একটু সংক্ষেপে বলে দাও। জি স্যার, তো অ্যাডভান্টেজ হচ্ছে এটা অবভিয়াসলি অ্যাকুরেট এবং রিলায়েবল, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আমরা বললামই যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল লাগবে। এটার অপারেশনটা সিম্পল, কিন্তু এটা লিমিটেড, যে শুধুমাত্র সারফেস এবং নিয়ার সারফেস আমরা ডিফেক্ট অ্যানালাইসিস করতে পারবো। এইখানে আমরা ডিরেক্টলি সারফেসের পার্ট থেকে দেখে বলে দিতে পারতেছি, আমাদের কোনো এক্সট্রা মনিটর দেখা লাগতেছে না, ডিরেক্টলি পার্ট থেকে দেখে বলে দিতে পারছি যে কোথায় আউট ডিফেক্ট গুলো আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ম্যাক্সিমাম সেন্সিটিভিটির জন্য আমাদের সারফেসটাকে খুব থরলি ক্লিনার ড্রাই করতে হবে, অন্য মানে অন্য ফরেন পার্টিকেলস থাকা তখন এটার রেজাল্ট ভালো আসবে না। অপারেটরদের জন্য মানে ট্রেনিং অত বেশি দরকার না, এটা একটা অ্যাডভান্টেজ। আমাদের সাইজ এবং শেপ পার্ট, যেই পার্টটা আমরা অ্যানালাইসিস করছি সেটা অলমোস্ট কোনো লিমিটেশন নাই, জাস্ট ম্যাগনেটাইজেবল হলেই হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ম্যাগনেটাইজ করার পরে অনেক সময় ডিম্যাগনেটাইজেশন করা লাগে একটা অপোজিট ফিল্ড অ্যাপ্লাই করে। এটা হচ্ছে যদি আমাদের থিন কোটিং থাকে পেইন্টের অথবা নন ম্যাগনেটিক কাভারিং থাকলেও এটা মোটামুটি ভালোই কাজ করে, যেহেতু থিন, আমরা যদি মেইন পার্টটাকে ম্যাগনেটাইজ করতে পারি তাহলে থিন কোটিং নন ম্যাগনেটিক হলেও তাতে কোনো সমস্যা হয় না। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে লার্জ ক্যাস্টিং এবং ফোর্জিং যেগুলা, তখন হচ্ছে খুবই লার্জ কারেন্ট দরকার হতে পারে ম্যাগনেটাইজিং এর ক্ষেত্রে, সো এটার এনার্জি কস্ট অনেক বেশি। অ্যাডভান্টেজ হচ্ছে যে ক্র্যাক গুলা ফরেন ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে। যদি একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যদি খুব হাইলি ফিনিশড পার্ট থাকে তাহলে যেসব জায়গায় যেহেতু আমার কারেন্ট দেওয়া লাগতেছে, মানে মোটামুটি হাই কারেন্ট দেওয়া লাগছে ম্যাগনেটাইজ করার জন্য, যেসব জায়গায় ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট আছে ওই জায়গাগুলোতে কিছুটা হিটিং বা বার্নিং হতে পারে। সো ইভেন দ্যাট নন ডিস্ট্রাকটিভ মেথড, এটা হচ্ছে সারফেসে কিছু কিছু জায়গায় বার্নিং হয়ে যেতে পারে, যেটা মানে কিছুটা ডিস্ট্রাকটিভ। ক্র্যাক ডেপথ সম্পর্কে আমাদের ইনফরমেশন দেয়, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। পার্টস এর ইন্ডিভিজুয়াল হ্যান্ডলিং দরকার হতে পারে ম্যাগনেটাইজেশন করার জন্য, এটা সর্ট অফ একটা ডিসঅ্যাডভান্টেজ। এটার কস্ট কম, মিস্টেক ফরগিভ করে, সাবসারফেস সেন্সিটিভিটি কিছুটা আছে এবং এটা অটোমেট করা রিলেটিভলি ইজি। আর ডিসঅ্যাডভান্টেজ, ফাইনাল ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে যে আমাদের সারফেসের সাথে কন্ট্যাক্ট সামটাইমস, এটা স্যার কেন ডিসঅ্যাডভান্টেজ আমি বুঝি নাই, যে কন্ট্যাক্টটা কেন রিকোয়ার্ড, এটা ডিসঅ্যাডভান্টেজ কেন, বাট মাল্টিপল ইন্সপেকশন দরকার হতেই পারে, এটা একটা ফাইনাল ডিসঅ্যাডভান্টেজ। এটা কন্ট্যাক্ট মানে ম্যাগনেটিক পার্টিকেল গুলো কন্ট্যাক্ট করতে হবে, এটা বুঝতে পারছি। আচ্ছা জি স্যার। হ্যাঁ, এখানে এটা বুঝে, এটা তো নরমাল ম্যাগনেটিজম যেটা একটু বলে দ্রুত, এটা তোমরা জানো, অনেক পড়ছো। এটা এখানে তোমার মূল মেকানিজমটা এখানে একটু ডিসকাস করবে, এই জায়গাটা তুমি ইন্ডিকেশনটা পাবা তোমাদের এই পার্টিকেলের। হ্যাঁ বলো। হ্যাঁ, সো এখানে জাস্ট বেসিক ম্যাগনেটিজম দেখানো আছে, যে এবিলিটি টু অ্যাট্রাক্ট অর রিফ্লেক্ট, মানে যেগুলো ম্যাগনেটাইজ মেটাল সেটা। কিন্তু এখানে একটা ছোট ডিটেইল আছে এই ফিগার গুলাতে, সেটা হচ্ছে যে এখানে একটা মানে একটা ক্লাসিক্যাল হর্সশু ম্যাগনেট দেখেছে যেটা অ্যাট্রাক্ট করে একটা নেলকে পুল আপ করতে পারে। বাট এই বিআরসি ফিগারে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমাদের যে কোনো একটা কন্টিনিউয়াস মেটেরিয়ালের মধ্যে যখন এটা ম্যাগনেটাইজড মানে ম্যাগনেটাইজড হয়, আমরা যেভাবে আমরা মডেল ম্যাগনেটিক ফিল্ডটাকে মডেল করি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন অথবা লাইনস অফ ফোর্স দিয়ে আমরা মডেল করি, যে ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ফোর্স লাইনগুলো কন্টিনিউয়াসলি মুভ করে। তো আমাদের এই ক্রস সেকশনে যদি এরকম হঠাৎ করে ইন্টারাপ্টেড হয়ে যায়, যেমন সি তে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা ক্র্যাক বা একটা ডিফেক্ট আছে, তো এইখানে যে আসলে আমাদের কিছু লিকেজ ফিল্ড তৈরি হবে। সো আমাদের যেহেতু আমরা জানি যে ম্যাটেরিয়ালের একটা সার্টেন পারমিয়াবিলিটি আছে, বাট ম্যাটেরিয়ালের পাশে যেই বাতাস, সেই বাতাসের একটা পারমিয়াবিলিটি আছে, এটা রিলেটিভলি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের চেয়ে মানে এই পারমিটিভিটিটা অনেক কম। তাই যদি কন্টিনিউয়াসলি ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্মলি ফ্লো হতে পারে তাহলে এখানে লিকেজ অ্যামাউন্ট অলমোস্ট নেগলিজিবল হবে। কিন্তু যদি এরকম হঠাৎ করে এরকম একটা অ্যাব্রাপ্ট ক্রস সেকশন ব্রেক থাকে উইচ অলমোস্ট অ্যাক্টস লাইক অ্যান এয়ার গ্যাপ ওই দুইটা রিজিয়নের মধ্যে, তখন এখানে যেহেতু এয়ারেরও কিছু লিমিটেড পারমিটিভিটি আছে, ও কিছু ম্যাগনেটিক ফিল্ড এখানে লিক করে যাবে। তো তার মানে আমাদের এই ফিল্ড লাইনটা এখানে কিছুটা মানে চেঞ্জ হয়ে যাবে, ইন্টারাপ্টেড হয়ে যাবে। সো এইটাই জাস্ট এখানে দেখানো হয়েছে। আর তারপরে জাস্ট আয়রন ফিলিং এর একটা ফিগার, নর্থ পোল সাউথ পোল হবে, এটা তো মেইন।
বলো। ও হ্যাঁ জি স্যার, সো যেহেতু এখানে একটা ব্রেকেজ হয়েছে এই জন্য যেই পয়েন্টটা নর্থ পোল সাউথ পোল না হলে তো এখানে পার্টিকেল তুমি পার্টিকেল অ্যাট্রাক্টেড যখন হতো না। তখন জি স্যার, হতো না। যেখান থেকে ফিল্ড লাইন বের হচ্ছে আমরা জানি যে ম্যাগনেট এখানে মনোপোল নাই, ডাইপোল। সো যেই পোলটা থেকে যেই পয়েন্টটা থেকে ফিল্ড লাইন এমিট হচ্ছে সেটাকে আমরা নর্থ পোল হিসেবে ডিফাইন করছি, আর যেখানে ফিল্ড লাইন এন্টার করতেছে মানে যেটা সিঙ্ক সেটা হচ্ছে সাউথ পোল। তো যেহেতু ওই ডিফেক্টর ওই ব্রেকটার অ্যাক্রসে এই পোলটা সিলেক্ট হচ্ছে, তার মানে এখানে আমরা অন্য আরেকটা মানে ম্যাগনেটাইজ পার্টিকেল এসে এখানে অ্যাট্রাক্টেড হবে। আর এটা তো দরকার নেই, নিচেটা তো নরমাল ম্যাগনেটিক ফিল্ডের লাইনগুলো কিভাবে যেটা তোমরা জানো। জি স্যার। এখানে ওই কথাটাই একটু বলছো, ঠিক আছে এই স্লাইডটা শেষ করে আমরা শেষ করবো, এটা শেষ বলো। জি স্যার, এখানে জাস্ট ওইটা আরেকটু বড় করে বলেছে। হ্যাঁ মানে এখানে ডিফেক্ট থাকলে কিভাবে হবে কি, এই তিনটা ছবি দিয়ে জিনিসটা বুঝতে পারছে, বলো। লিকেজ যেটা এটা আমাদের জানা গেছে, বলো। হ্যাঁ, সো সার্কেলেরটা তো আগেরটাতে এক্সপ্লেইন করলাম। এখানে একটা অবজেক্টের জন্য, একটা বাল্ক অবজেক্টের জন্য দেখিয়েছে। সো এখানে হচ্ছে 3 রকমের ডিফেক্ট দেখিয়েছে। একটা হচ্ছে একটা সারফেস ক্র্যাক যদি থাকে, সারফেস ক্র্যাকটা ওই আগেরটার মতনই সিম্পল, যে ওই যে এক্স্যাক্টলি যেখানে সারফেসটা ক্র্যাক হয়েছে ওখানে একটা এয়ার গ্যাপ হবে, সো ওখানে কিছু লিকেজ কারেন্ট ফর্ম হবে এবং একটা লোকালাইজ নর্থ সাউথ পোল তৈরি হবে অ্যাক্রস দি ক্র্যাক ইন্টারফেস, মানে যেটা এক্সপোজড সারফেস যে দুইটা এয়ারের কাছে। তো ওই ক্ষেত্রে ওইখানে আমাদের এই পার্টিকেল গুলা যে অ্যাট্রাক্টেড হবে, এবং এখানে যেহেতু এটা রিলেটিভলি শার্প একটা রিজিয়ন, এখানে এটার মানে লিকেজটা অনেক স্ট্রং। আচ্ছা, সাবসারফেস ডিফেক্ট যেটা, এটা আসলে সারফেসের নিচে একটা ডিফেক্ট। এখন আমাদের পার্টিকেল গুলো তো আসলে সারফেসের নিচে ওই এক্সাক্ট ডিফেক্টের কাছে অ্যাট্রাক্টেড হতে পারবে না, পার্টিকেল গুলো অ্যাট্রাক্টেড হবে সারফেসে। সো সাবসারফেস ডিফেক্টর থাকার কারণে যেটা হবে, যেহেতু এটা বাল্কের মানে বাল্ক বলতে যা সাবসারফেস রিজিয়নে যে বাল্ক রিজিয়নটা আছে মানে ক্রস সেকশনের ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো আছে এগুলাকে যেহেতু ও ইন্টারাপ্ট করে দিচ্ছে, এখানে কিছু লিকেজ ফিল্ড তৈরি হবে মানে এই ক্যাভিটিটার ভিতরে, এবং এর আশেপাশে বাল্কে মানে ক্র্যাকের মানে ক্যাভিটিটার আশেপাশে যে ফিল্ড লাইন গুলো এগুলা ডিস্টর্টেড হয়ে যাবে। সো এই ডিস্টরশনটা যেহেতু এটা সারফেসের কাছাকাছি, এই জন্য এই ডিস্টরশনটা সারফেসে ওর ফিল্ড লাইন গুলাকে এফেক্ট করবে। কিন্তু এক্স্যাক্টলি মানে সারফেসে ক্র্যাক থাকলে যেই পরিমাণ ডিস্টরশন হতো এটা যেহেতু ওই ক্র্যাকটা থেকে এই ফিল্ড লাইন সারফেসের ফিল্ড লাইন গুলো কিছুটা দূরে, এই জন্য এই ডিস্টরশন রিলেটিভলি কম হবে। তো লিকেজ সারফেসের ক্ষেত্রে যেই পরিমাণ স্ট্রং হতো, সাবসারফেস ডিফেক্টের ক্ষেত্রে আসলে অতটা স্ট্রং হবে না। তার মানে সাবসারফেস ডিফেক্টের অ্যাট্রাকশন পাবে ম্যাগনেটিক সারফেসে ম্যাগনেটিক পার্টিকেল গুলো অ্যাট্রাক্টেড হবে, বাট রিলেটিভলি কম মানে এক্সটেন্টে অ্যাট্রাক্টেড হবে। আরেকটা দেখিয়েছে স্ক্র্যাচের ক্ষেত্রে। সো এরকম স্ক্র্যাচ যদি হয় যেটা এরকম একটা শার্প মানে ব্রেক না ইন্টারফেসের, তাহলে দেখা যাবে যে যেহেতু মানে এই ম্যাটেরিয়ালটার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অনেক বেশি, আর এয়ারটা আসলে মানে আসলে ম্যাগনেটিক ফিল্ডকে এত ইজিলি অ্যালাউ করে না। এত যদি এরকম শ্যালো একটা ক্র্যাক থাকে যেটার ডেপথ অত বেশি না, যেটা ফিল্ড লাইনের ডিরেকশনের এগেনস্টে অত ডিরেক্টলি ফিল্ডটাকে ব্রেক করতেছে না, ওইখানে আসলে ওই পরিমাণ লিকেজ কারেন্ট তৈরি হবে না, জাস্ট একটা স্লাইট ডিস্টরশন হবে ম্যাগনেটিক ফিল্ড লাইনে। যেহেতু সারফেসের কাছে লিকেজ কারেন্ট তৈরি হচ্ছে না, এই জন্য এখানে অ্যাট্রাকশনটা অলমোস্ট নেগলিজেবল হয়ে যাবে। হ্যাঁ, তবে তোমরা তো এটা বুঝলা যে প্রথম টাইপ যেটা এখানে মূলত স্ট্রং লিকেজ হবে, লিকেজ হলে নর্থ সাউথ পোল হবে এখানে, বাকিগুলোতে করা হচ্ছে যে পূর্ব হবে। তখন অনেক সময় এই জায়গাগুলোতে আর ম্যাগনেটিক পার্টিকেল অ্যাট্রাক্ট হবে না, এটা বলতে চাচ্ছে। আমরা আজকে এখান থেকে শেষ করি, নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো টেকনিক্স এর মধ্যে। ঠিক আছে, সূর্য আছে নাকি? জি স্যার, জি স্যার। কারা কারা আছে এটা একটু অ্যাবসেন্ট যারা আছে এদের একটু আমাকে পাঠিয়ে দাও। জি স্যার, আমি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। রেকর্ডিং স্টপ। আর তোমরা ক্লাস টেস্ট দিবা? জি স্যার, মঙ্গলবারে একটা স্যার। তোমরা সবার সাথে আলাপ করে একজনও যাতে মিস না করে, সবার থেকে কনসার্ন না। জি স্যার, জি স্যার। জি স্যার, আমাকে জানাও। হ্যাঁ জি স্যার, আমি জানিয়ে দেবো স্যার। স্যার টপিক তো আগেরটাই স্যার, যে 7 হ্যাঁ টু টপিক 20। হ্যাঁ টপিক আগেরটাই, আমাকে একটু যারা অ্যাবসেন্ট আছে এটা লিস্ট দিয়ে দাও। জি স্যার, আমি দিয়ে দিচ্ছি। স্যার লেকচার 19 পার্ট 1 আর পার্ট 2 তে আমাদেরকে অ্যাক্সেস দেয়া নাই, এটা কি একটু দেখবেন স্যার? কি যে আমার ভিডিও লেকচারে? জি জি স্যার, লেকচার 19 পার্ট 1 আর পার্ট 2 যেটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। ওকে স্যার। স্যার আমি নোট ডাউন করেছি, মেসেজ দিয়ে দিচ্ছি আর কি। রোল মনে হয় 5, 18 আর হচ্ছে 35 নাই।
জি স্যার। আর ওল্ড ব্যাচের কেউ নাই। ঠিক আছে, তাহলে জি স্যার। তোমরা তুমি এসএমএস করে পাঠিয়ে দাও তো। হ্যাঁ, জি স্যার। ভালো থাকো। আমি শেষ করে দিচ্ছি তাহলে আজকে। আচ্ছা, আসসালামু আলাইকুম।